হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের জন্য যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি আমরা কম্পাইলেশন টাস্ক হিসেবে পরিচিত, যেটি 50 নম্বরের জন্য তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তোমরা নভেম্বর মাসে অবশ্যই পেয়ে যাবে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এটা 50 নম্বরের, বুঝতেই পারছো তোমাদের পরীক্ষার মতো নম্বরভাবে দেওয়া আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এর ভিডিওর উত্তর তোমরা সঠিকভাবে বুঝে নাও এবং সুন্দর করে খাতায় লিখে নাও। বিদ্যালয়ে যখন তোমাদের জমা দিতে বলবেন অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে। এর আগে আমি নবম শ্রেণীর বিজ্ঞান এবং ভূগোল অর্থাৎ জীবন বিজ্ঞান এবং ভূগোলের আগেই 50 নম্বরের যে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছিল তার সমাধান করে দিয়েছি। তোমরা ভিডিও দেখে না থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আছে দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে কিছু নাম দেওয়া আছে, দেখো ইয়ং ইতালি, সেফটি ল্যাম্প, ইউটোপীয় সমাজতন্ত্র, আর 1.4 আছে রক্ত ও লৌহনীতি। এখানে আছে দেখো সাঁ-সিমো, জোসেফ ম্যাথসিনি, বিসমার্ক এবং হামফ্রে ডেভি। তো আমাদের এখানে স্তম্ভ মেলাতে বলেছে, আমি দাগ দিয়ে মিলিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় বক্স করে করবে। তো এখানে আছে দেখো ইয়ং ইতালি, তো ইয়ং ইতালির সঙ্গে আমাদের মিলবে কি জোসেফ ম্যাথসিনি। সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেছিলেন? হামফ্রে ডেভি। ইউটোপীয় সমাজতন্ত্র হয়ে যাবে সাঁ-সিমো, এবং রক্ত ও লৌহনীতির সঙ্গে যুক্ত কে আছে? অটো বিসমার্ক। তো আমাদের এখানে হয়ে যাবে বিসমার্ক। তো তোমরা সুন্দর করে বক্স করে খাতায় পাশাপাশি করে লিখবে, ঠিক আছে? নেক্সট আছে দেখো, সত্য ও মিথ্যা নির্ণয় করো। প্রথমে আছে 2.1, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে। তো এটি একদম সত্য, তো আমরা এর পাশে লিখে দেবো সত্য, ঠিক আছে? এরপরে আছে দেখো 2-এ, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়। তো এটিও আমাদের একদম সত্য, তো আমরা এখানে লিখে দেবো সত্য। পরবর্তী আছে দেখো, হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। তাহলে এটি ছিল ভুল, তো আমরা এটা লিখবো কি? মিথ্যা। এর পাশে আমরা বক্স করে লিখে দেবো মিথ্যা। এরপরে আছে দেখো, এড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। তো এটাও আমাদের একদম সত্য, তাহলে আমরা এর পাশে লিখে দেবো কি? সত্য। তোমরা কি করে লিখবে আমি বলে দিচ্ছি। প্রথমে লিখবে 2.1, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে, হাইপেন দিয়ে লিখবে এই বিবৃতিটি সত্য। এইভাবে পরপর 4টের উত্তর তোমরা করে নেবে। এরপরে আছে দেখো 3-এ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 3.1-এ আছে, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই আর নেপোলিয়ন। তাহলে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? না, ষোড়শ লুই। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? ষোড়শ লুই। তোমরা এখানে শূন্যস্থানের মধ্যে লিখবে ষোড়শ লুই। এরপরে আছে, কাদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন রুশো, ভলতেয়ার, মন্তেস্কু আর দিদেরো। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? কাদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন ভলতেয়ার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আছে দেখো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলে মন্তব্য করেছিলেন নেপোলিয়ান, রোবসপিয়ের, মিরাবো আর অ্যাডাম স্মিথ। তো আমরা জানি এটা উত্তরটি কী হয়ে যাবে? অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্নটি দেখো 3.4, 1461 খ্রিস্টাব্দ মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল রাশিয়াতে, ফ্রান্সে, প্রাশিয়াতে আর আছে অস্ট্রিয়াতে। তাহলে আমরা জানি রাশিয়াতে হবে সঠিক উত্তর, তাহলে আমরা লিখব রাশিয়াতে, ঠিক আছে? এরপরে আছে 4-এর দাগে 2 নম্বরের প্রশ্ন আছে দেখো, মোট 5টি বলেছে, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও নিচের প্রশ্নগুলির। 2 × 5 = 10। এখানে আছে কারা, এটা হবে কারা, কিরা লিখেছে। ইনটেন্ডেন্ট নামে পরিচিত ছিল। লিজিয়ন অফ অনার কি, অর্ডার্স ইন কাউন্সিল কি, রিসার্জিমেন্টো কি, আর ঘেটো কাকে বলা হয়। এই 5টা প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়েছি, তো তোমরা সেটি ভালো করে দেখো। দেখো 4.1 ছিল, কারা ইনটেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। উত্তরটি দেখে নাও। বিপ্লবের আগে এক শ্রেণীর কর্মচারী ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব পালন করত। এই কর্মচারীরা ইনটেন্ডেন্ট নামে পরিচিত ছিল। যেহেতু 2 মার্কের দেওয়া আছে, তো এইটুকু লিখলেই তোমরা উত্তরটি সঠিক হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 2.2, লিজিয়ন অফ অনার কি। উত্তরটি দেখে নাও। ফরাসি সম্রাট নেপোলিয়ান তার কর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে দক্ষ কর্মচারীদের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মান লিজিয়ন অফ অনার নামে পরিচিত ছিল, ঠিক আছে? পরেরটি আছে দেখো, অর্ডার ইন কাউন্সিল কি। উত্তরটি দেখে নাও।
1806 সালে নেপোলিয়ন বার্লির ডিক্রি ঘোষণা করলে তার জবাবে ইংল্যান্ড একটি ঘোষণা জানান যে ইউরোপের কোনো দেশ ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বন্দরে প্রবেশ করতে চায় তাহলে ইংল্যান্ডকে শুল্ক দিতে হবে। এই ঘোষণা অস্বীকার করলে সেই সব পণ্যবাহী জাহাজগুলিকে বাজেয়াপ্ত করা হবে। এই ঘোষণা অর্ডার্স ইন কাউন্সিল নামে পরিচিত। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা এটিও ভালো করে লিখে নিয়েছো। এরপরে 4.4-এ আছে দেখো রিসর্জিমেন্টো বা রিসর্জিমেন্টো কি। কার্বোনারি সমিতির মাধ্যমে ইতালিতে এক জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটে এবং আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জিমেন্টো বা নবজাগরণ। এর মাধ্যমে ইতালির জনগণ তাদের অতীত ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, এরপর 4.5-এ আছে দেখো ঘেটো কাকে বলা হতো। উত্তরটি দেখে নাও। ইউরোপে শিল্প বিপ্লবের সময় শ্রমিকরা কারখানার সন্নিকটে নোংরা ও ঘিঞ্জি এলাকায় বাধ্য হয়ে বসবাস করত। সমাজে এরা ছিল অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত। এই সকল দরিদ্র শ্রমিকদের বসবাসের স্থানকে বলা হয় ঘেটো। তাহলে ঘেটোটি কি, যেহেতু আমাদের 2 নম্বরের প্রশ্ন আছে বা 2 মার্কের জন্য আমাদের লিখতে বলা হয়েছে, তো তোমরা এইটুকুনি লিখতে পারো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। এরপরে দেখো আছে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। মোট 5টি প্রশ্ন আছে, 4 5 20, একটির মান 4 নম্বর করে, টোটাল 20 নম্বর। প্রথমে আছে দেখো 5.1-এ কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন। তো চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। তাহলে কাকে বলা হচ্ছে? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে। এখানে 2টি প্রশ্ন আছে, কাকে বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে। তো আমি প্রথম বক্স করে লিখেছি রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, এবং কেনটি দেখো এবার। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হতো কারণ তিনি সিংহাসন আরোহণ করে অনুধাবন করলেন যে রাশিয়ার পিছিয়ে পড়ার পেছনে একমাত্র ভূমিদাস প্রথাই দায়ী। তাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ভূমিদাস প্রথার বিলোপ ঘটাতে হবে। রাশিয়ার আইন অনুসারে ভূমিদাসগণ ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলামে বিক্রি বা শারীরিক নির্যাতন করলে রাষ্ট্র তাদের বাধা দিত। এবার দেখো পরের প্যারা। 1871 সালের 19শে ফেব্রুয়ারি মুক্তির ঘোষণা দ্বারা জঘন্য দাসপ্রথার উচ্ছেদ সাধন করেন কে? দ্বিতীয় জার। এই ঘোষণা অনুযায়ী ভূমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পায়। 2 ভূমিদাসরা নাগরিক অধিকার লাভ করে। 3 জমিদারদের ভূমির একাংশ ভূমিদাসরা পায় এবং কৃষকেরা জীবিকা নির্বাহের সুযোগ পায়। 4 নম্বরে আছে দেখো কৃষকরা 4 বছরের কিস্তিতে এই অর্থ সরকারকে পরিশোধ করবে, এমন একটি শর্ত রাখা হয়েছিল। দ্বিতীয় আলেকজান্ডারের এই ঘোষণাপত্রের দ্বারা ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটে। এই কারণেই তাকে মুক্তিদাতা জার বলা হয়। তাহলে কাকে এবং কেন মুক্তিদাতা জার বলা হয় নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে সম্পূর্ণ নতুন প্রকাশিত পার্ট 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো এবং সুন্দর করে খাতায় টুকে নিয়েছো। 5.2-এ আছে দেখো কোড নেপোলিয়ান। টিকা লেখো কোড নেপোলিয়ান। তো চলো এই প্রশ্নের উত্তরটি আমরা খাতায় দেখি। তো দেখো 5.2 কোড নেপোলিয়ান বা কোড অফ নেপোলিয়ান। দেখো উত্তরটি, ফরাসি সম্রাট নেপোলিয়ানের সংস্কার কর্মসূচিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হল কোড অফ নেপোলিয়ান। তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক ও পরস্পর বিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়ান সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন প্রবর্তনের উদ্দেশ্যে 4 জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে দীর্ঘ 4 বছর পরিশ্রমের ফলে যে আইনবিধি সংকলিত হয় তা কোড নেপোলিয়ান নামে পরিচিত। 2287টি বিধি সংকলিত এই আইন সংহিতা 3 ভাগে বিভক্ত ছিল: দেওয়ানি, ফৌজদারি ও বাণিজ্যিক আইন। এরপরে দেখো কোড নেপোলিয়ানের বৈশিষ্ট্য। কোড নেপোলিয়ান বা আইন সংহিতার বৈশিষ্ট্যগুলি হলো: আইনের চোখে সকলেই সমান, 2 ধর্মীয় সহিষ্ণুতা, 3 যোগ্যতার নিরিখে সরকারি চাকরিতে নিয়োগ, 4 সামন্ততান্ত্রিক বৈষম্যের অবলুপ্তি, 5 ব্যক্তি স্বাধীনতা, বিবাহ বিচ্ছেদ ও সম্পত্তির অধিকার স্বীকৃতি। তো তোমরা এখান থেকে যে কোনো 3টি পয়েন্ট লিখে দেবে। ঠিক আছে, এরপরে আছে দেখো গুরুত্ব। যেহেতু আমাদের টিকা, সুতরাং বৈশিষ্ট্য গুরুত্ব আমাদের সবই লিখতে হয়। উত্তরটি দেখে নাও। কোড নেপোলিয়ানের গুরুত্ব ছিল অপরিসীম। নিম্নগুলি আলোচনা করা হলো। 1, সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন ব্যবস্থা চালু করে ফরাসি প্রশাসন একটি সুবিন্যস্ত রূপ লাভ করে। 2, ফরাসি বিপ্লবকালে যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেগুলি একটি আইন গ্রন্থ সংকলিত হয়।
এইভাবে কোড নেপোলিয়নের প্রবর্তন বিপ্লবী আদর্শকে উজ্জীবিত ও রক্ষা করেছিল। 3 নম্বর পয়েন্টটি দেখে নাও। কোড নেপোলিয়ন প্রবর্তন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী ও কৃষক সহ অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল। এইভাবে তা ফরাসি সমাজের বাইবেলে পরিণত হয়। এবার দেখো ত্রুটি। কোড নেপোলিয়ন কোনোভাবেই ত্রুটিমুক্ত ছিল না, কারণ এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি। পারিবারিক সম্পত্তির ওপরও থেকেও নারীদের অধিকারের অবসান ঘটানো হয়েছিল বা হয়। এছাড়া এখানে শ্রমিক অধিকারের কথাও বলা হয়নি। তো তোমরা এই পর্যন্তই লিখে দেবে। যেহেতু আমাদের 4 নম্বরে দেওয়া হয়েছে, তো তোমরা যদি এই পর্যন্ত লিখে দাও তো খুবই ভালো হয়, কোনো রকম ভুল থাকবে না তোমাদের উত্তরের ক্ষেত্রে। তো একটু বড় আছে, তবুও তোমরা এটাই লিখবে। এরপরে আছে দেখো 5.3, হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল। তো উত্তরটি দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিতে সোশ্যালিস্ট রিপাবলিকান দল রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে। এই সরকারের আমলেই হিটলারের নেতৃত্বে নাৎসি দল জার্মানিতে ক্ষমতা দখল করে। হিটলারের উত্থানের কারণগুলি হলো, প্রথমে দেখো আছে ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা। উত্তরটি দেখো। ভাইমার প্রজাতান্ত্রিক সরকার মিত্রপক্ষের ভার্সাই চুক্তির অপমানজনক শর্তগুলি মেনে নেয় এবং 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজি হয়। সরকারের এই আপোষ রফাকে হিটলারের চরম ব্যর্থতা বলে প্রচার করে তার নাৎসি দলের উত্থানের পথ প্রশস্ত করেন। 2 নম্বর আছে দেখো আর্থিক সংকটের সুযোগ। ভার্সাই সন্ধির শর্তানুযায়ী যুদ্ধজনিত কারণে জার্মানির ওপর বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। ক্ষতিপূরণের এই বিশাল অর্থের যোগানের লক্ষ্যে জার্মানিতে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার করের হার বাড়ায়। এর ফলে মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পায়, যার পরিণামে জার্মানিবাসী জেরবার হয়ে পড়ে। এই আর্থিক সংকট মোচনের আশ্বাস দিয়ে হিটলারের নাৎসি দল জার্মানিতে ক্ষমতা দখল করে। এরপরে আসে দেখো 3 নম্বর পয়েন্টটি এইভাবে লিখবে। রাজনৈতিক অস্থিরতা। ভাইমার প্রজাতন্ত্রের আমলে জার্মানিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 1919 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে মোট 15টি মন্ত্রিসভা ক্ষমতায় আসে। রাজনৈতিক স্থিতিশীলতার আশ্বাস দিয়ে জার্মানিতে হিটলারের নাৎসি দল ক্ষমতা দখল করে। উপরিউক্ত কারণগুলি ছিল হিটলারের উত্থানের প্রধান কারণ। ঠিক আছে, তো তোমরা এইভাবে পর্যন্ত লিখে দেবে, 4 নম্বরের জন্য যথেষ্ট। এরপর আছে দেখো 5.4, এমস টেলিগ্রাম কি। তো উত্তরটি দেখে নাও। এমস টেলিগ্রাম প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস নামক স্থান থেকে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে টেলিগ্রামের মাধ্যমে একটি খবর পাঠান, যেটি 13 জুলাই 1870 খ্রিস্টাব্দ। এর বিষয় ছিল ফরাসি দূত বেনেদিতির সঙ্গে রাজা প্রথম উইলিয়ামের আলোচনার সারসংক্ষেপ। এটি ইতিহাসে এমস টেলিগ্রাম নামে খ্যাত। এর ফলে ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল এবং জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়েছিল। এবার দেখো এমস টেলিগ্রামের ফলাফল। প্রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা। এই ঘটনার কথা জানতে পেরে ফরাসি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন 15 জুলাই 1870 খ্রিস্টাব্দ। এরপরে আছে দেখো ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ। অপ্রস্তুত ফ্রান্স হঠাৎ যুদ্ধ ঘোষণার প্রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। ফ্রাঙ্কফুর্ট সন্ধি এর মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। এরপরে আছে ঐক্যবদ্ধ জার্মানির আত্মপ্রকাশ। জার্মান জাতি অধ্যুষিত আলসাস ও লোরেন জার্মানির সঙ্গে যুক্ত হয়। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হয়। তো এটি ছিল তোমাদের এমস টেলিগ্রাম সম্পর্কে। যেহেতু 4 নম্বরে দেওয়া আছে, তো তোমরা এই পর্যন্ত লিখে দেবে, তোমাদের প্রশ্নের উত্তরটি একদম সঠিক হয়ে যাবে। দেখো 6 দাগে আছে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। 8 নম্বর। তো বুঝতেই পারছো প্রশ্নের উত্তরটি একটু বড়ই হবে। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। তো চলো উত্তরটি আমরা দেখে নিই। তো দেখো জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, দাগ নম্বর ভুল হয়ে গেছে, এটি আমাদের 6 নম্বর হবে। তোমরা একটু 6 নম্বর করে নেবে। উত্তরটি দেখে নাও। হিটলারের মতো জার্মানির ঐক্য সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। একটি রাজবংশের অধীনে জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোনার রাজবংশ। বিসমার্ক ছিলেন এই রাজ্যের প্রধানমন্ত্রী। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক রক্ত ও লৌহ নীতি এর প্রয়োগ করেন, অর্থাৎ যুদ্ধের মাধ্যমেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা।
জার্মানির ঐক্যকরণের সূত্রে বিসমার্ক মোট 3টি যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধ 3টি দেখে নাও। প্রথমটি হচ্ছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। 1852 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত লন্ডন চুক্তি অনুসারে স্বায়ত্ত শাসনাধীন স্লেজুইগ ও হলস্টেইনের নেতৃত্ব ছিল ডেনমার্কের হাতে, কিন্তু 1863 খ্রিস্টাব্দে ডেনমার্ক ওই অঞ্চল দুটি অধিকার করলে বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিতভাবে 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে ডেনমার্ক পরাজিত হলে গ্যাস্টিনের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। সন্ধির শর্তানুসারে উক্ত প্রদেশ দুটির ওপর অস্ট্রিয়া ও প্রাশিয়ার যুগ্ম অধিকার প্রতিষ্ঠিত হয়। এবার দেখো 2 নম্বর যে যুদ্ধটি ছিল অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ। গ্যাস্টিনের সন্ধির শর্তভঙ্গের সূত্রে বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। রিয়ারিৎসের গোপন চুক্তি দ্বারা বিসমার্ক অস্ট্রো প্রাশিয়া যুদ্ধে ফ্রান্স ও রাশিয়ার নিরপেক্ষতা লাভে সমর্থ হয়। এছাড়া যুদ্ধান্তে অস্ট্রিয়ার অধীনস্থ ভেনেশিয়া ইতালির সঙ্গে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ইতালিকে যুদ্ধ থেকে বিরত করেন। অতঃপর 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে সংগঠিত স্যাডোয়া যুদ্ধে অস্ট্রিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়। অস্ট্রিয়ার সঙ্গে প্রাগের সন্ধির স্বাক্ষরের মাধ্যমে মেইন নদীর উত্তরে অবস্থিত অঞ্চলগুলি প্রাশিয়া লাভ করে। এরপরে 3 নম্বর যুদ্ধটি দেখো ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। ফ্রান্স নিরাপত্তার কারণে তার সীমান্ত অঞ্চলে শক্তিশালী জার্মান রাষ্ট্র গড়ে ওঠার বিরোধী ছিল। অতএব দক্ষিণ জার্মানির রাজ্যগুলিকে সংযুক্ত করার জন্য ফ্রান্সের সঙ্গে যুদ্ধ অনিবার্য ছিল। বিসমার্ক সুদক্ষ কূটনীতির সাহায্যে রাশিয়া, ইতালি ও অস্ট্রিয়ার নিরপেক্ষতা লাভ করেন। অতঃপর এমস টেলিগ্রামের সূত্র ধরে 1870 খ্রিস্টাব্দের 16 জুলাই ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে সেডারের যুদ্ধ শুরু হয়। যুদ্ধে পরাজিত ফ্রান্স ফ্রাঙ্কফোর্টের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। সন্ধির শর্তানুসারে প্রাশিয়া মেটজ ও আলসাস লোরেন লাভ করে এবং ফ্রান্স যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানে স্বীকৃত হয়। এইভাবে বিসমার্কের কূটনীতি বুদ্ধির কাছে হেরে এবং যুদ্ধে পরাজিত হয় সমস্ত রাষ্ট্রগুলি এবং বিসমার্ক ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর কম্পাইলেশন টাস্ক পার্ট 8, যেটা বলতে পারো 50 নম্বরের যে প্রশ্নের উত্তর। তো নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।